নমস্কার বন্ধুরা, এএস জিওগ্রাফি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। যারা এনইপি সেকেন্ড সেমিস্টার জিওগ্রাফি অনার্স পড়ছো তাদের জন্য, অর্থাৎ 2024 সালেই যারা সেকেন্ড সেমিস্টারে জিওগ্রাফি অনার্স নিপ সিলেবাসে পরীক্ষা দেবে তাদের জন্য সাজেশান নিয়ে এসেছি। এবং এই পরীক্ষাটা কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি হবে, অর্থাৎ যেমন ক্যালকাটা ইউনিভার্সিটিতে আর 3 থেকে 4 দিনের মধ্যে পরীক্ষা, এবং অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে কিন্তু 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই পরীক্ষা শুরু হবে। তো পরীক্ষার প্রাক মুহূর্তে আমি কিছু লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। আশা করি এই সাজেশানগুলো পড়লে বা সাজেশানগুলো তোমরা যদি ফলো করো, তোমরা কিন্তু এক্সামে এগুলো থেকে কমন পাবে। বিগত বছরগুলোতেও কিন্তু তোমরা আশা করি কমন পেয়েছো। তো আমরা সেই সাজেশানগুলো নিয়ে আলোচনা করব। বেসিক্যালি এই সাজেশানটা করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ছাত্রদের জন্য, কিন্তু তোমরা জানো কম বেশি সব ইউনিভার্সিটির সিলেবাস এক, এবং তোমরা এই কোশ্চেনগুলো পড়লে কিন্তু বেশিরভাগটাই এর থেকে কমন পেয়ে যাবে। এবং আমি প্রতিটা কোশ্চেনের অ্যান্সার কীভাবে হবে সেগুলো নিয়েও তোমাদের সাথে আলোচনা করে দেবো সাজেশানটা চলাকালীনই। এবং তার সাথে সাথে আমি এখানে একটু কোশ্চেন সংখ্যা অনেকটাই বেশি আছে, আমি শেষে এর থেকেও একটা জিস্ট বানিয়েছি। সেই জিস্টটাও কিন্তু তোমাদেরকে দেখাবো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষা এক্সাম হলে আসার সম্ভাবনা কিন্তু 90%, সেইগুলো কিন্তু আলোচনা করবো, যেখানে কোশ্চেন সংখ্যা আরও কম। তো এখানে আমি 10 মার্কসের, 5 মার্কসের এবং 2 মার্কসের কোশ্চেন ওয়াইজ আমরা সাজিয়েছি। তো চলে যাই আমরা 10 মার্কসের কোশ্চেনে। তো কোশ্চেন নম্বর 1, ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ হিউম্যান জিওগ্রাফি, অর্থাৎ মানবীয় ভূগোলের প্রকৃতি এবং আলোচনার ক্ষেত্র বা পরিধি নিয়ে আলোচনা করতে হবে। কোশ্চেন নম্বর 2, ডিসকাস দ্য ডিফারেন্ট অ্যাপ্রোচেস টু হিউম্যান জিওগ্রাফি, অর্থাৎ মানবীয় ভূগোল স্টাডি করার জন্য বা পড়ার জন্য যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে সেই দৃষ্টিভঙ্গিগুলো নিয়ে আলোচনা করতে হবে। কী কী দৃষ্টিভঙ্গি হতে পারে তোমরা জানো, এখানে এনভায়রনমেন্টাল আছে, ল্যান্ডস্কেপ আছে, লোকেশনাল আছে এবং রিসোর্স বেসড অ্যাপ্রোচ আছে। এগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করতে হবে। কোশ্চেন নম্বর 3, ডিসকাস দ্য থিওরিজ অফ দ্য অরিজিন অ্যান্ড এভলিউশন অফ হিউম্যান সোসাইটি ইন ব্রিফ, অর্থাৎ সংক্ষেপে কীভাবে মানব সভ্যতার সৃষ্টি হয় এবং তার বিবর্তন হয় সেটা নিয়ে আলোচনা করতে হবে, সেই থিওরিগুলো। আচ্ছা, কোশ্চেন নম্বর 4, তো কোশ্চেন নম্বর 4 এবং কোশ্চেন নম্বর 5 এই দুটো কিন্তু অনেকটাই কিন্তু একই কোশ্চেন, অর্থাৎ একই কোশ্চেন বলতে একই ল্যাঙ্গুয়েজে লেখা, দুটো আলাদা কোশ্চেন। দেখো খুব ইন্টারেস্টিং কোশ্চেন। কোশ্চেন নম্বর 4, লাইফস্টাইল অফ মাসাই ইজ এ ফাইন এক্সাম্পল অফ হিউম্যান অ্যাডাপ্টেশন টু এনভায়রনমেন্ট, অর্থাৎ মাসাইদের যে জীবনযাত্রার ধরন, জীবনযাত্রার প্রণালী, সেটা কিন্তু এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেশনের জন্য খুব ভালো একটা উদাহরণ। অর্থাৎ মাসাই সম্প্রদায়েরা কিন্তু এনভায়রনমেন্টের সঙ্গে খুব ভালোভাবে খাপ খাইয়ে নিয়েছে। তা এই যে স্টেটমেন্ট আছে সেটাকে জাস্টিফাই করতে বলছে, অর্থাৎ জাস্টিফাই দ্য স্টেটমেন্ট উইথ প্রপার আর্গুমেন্ট। এটা দিয়ে আমাদের সেই অ্যাডাপ্টেশনগুলো, মাসাই সম্প্রদায়ের অ্যাডাপ্টেশনগুলো আমাদেরকে আলোচনা করতে হবে। এবং এর পরে এই কোশ্চেনটা অন্যরকমভাবে দিতে পারে যে গিভ এ ডেসক্রিপশন অফ হিউম্যান অ্যাডাপ্টেশন টু দ্য এনভায়রনমেন্ট ইন রেসপেক্ট টু দেয়ার ইকোনমিক অ্যান্ড সোশ্যাল লাইফ উইথ স্পেশাল রেফারেন্স টু মাসাই, অর্থাৎ মাসাইদের ইকোনমিক, অর্থনৈতিক এবং সোশ্যাল অর্থাৎ সামাজিক জীবন সম্পর্কে আলোচনা করতে হবে। কীভাবে মাসাইরা যে সেন্ট্রাল আফ্রিকার যে পরিবেশে থাকে সেই পরিবেশে কীভাবে এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্টেশন করে নিয়েছে। কোশ্চেন নম্বর 5 দেখো, একই কোশ্চেন, এখানে এস্কিমো, অর্থাৎ মাসাইয়ের জায়গায় আমরা জানি তুন্দারা অঞ্চলে এস্কিমোরা বসবাস করে। এরা এস্কিমো যারা আমরা কাঁচা মাংসাশী বা কাঁচা মাংস ভক্ষণ করে তাদেরকে এস্কিমো বলা হয়। তো সেই এস্কিমো কিন্তু ইগলু ঘর বানানোর জন্য যেমন বিখ্যাত, তুন্দ্র অঞ্চলে থাকার জন্য কিন্তু এস্কিমোরা খুব প্রসিদ্ধ। তো সেই এস্কিমোদের জীবনযাত্রা এবং তাদের যে সোশ্যাল এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেশন, তো সেই অ্যাডাপ্টেশনগুলো কিন্তু নিয়ে আমরা আলোচনা করব, সেটাও কিন্তু আসতে পারে। অর্থাৎ মাসাই আর এস্কিমো দুটো থেকে একটা আসার সম্ভাবনা প্রবল। এরপরে চলে যাই কোশ্চেন নম্বর 6। দেখো কোশ্চেন নম্বর 6-এ কী আছে, মেনশন দ্য ট্রেন্ড অফ পপুলেশন গ্রোথ ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীতে জনসংখ্যার বৃদ্ধির যে গতি প্রকৃতি বিগত বছরগুলিতে, অর্থাৎ খ্রিস্টীয় জন্মের আগে থেকে বর্তমান সময় পর্যন্ত, হিস্টোরিক্যাল ফেজ, মেডিভ্যাল ফেজ এবং কারেন্ট বা মডার্ন ফেজে যে গতি প্রকৃতি সেটা নিয়ে আলোচনা করতে হবে। এবং এর সাথেই আছে দেখো, হাউ আর ডিফারেন্ট ফেজেস অফ পপুলেশন গ্রোথ রিলেটেড উইথ দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ এনি রিজিয়ন, অর্থাৎ আমরা জনসংখ্যার বিভিন্ন পর্যায়ে কিভাবে বিভিন্ন দেশের ডেভেলপমেন্ট বা কোনো একটি অঞ্চলের ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নয়ন জড়িত, সেটা নিয়ে আলোচনা করতে হবে। আচ্ছা, কোশ্চেন নম্বর 7 আছে,
ডিসকাস দ্য ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি, অর্থাৎ ডেমোগ্রাফিক ট্রানজিশন বা জনসংখ্যার যুগ পরিবর্তন তত্ত্বের বিভিন্ন স্টেজগুলো লিখতে হবে। অবশ্যই 5টা স্টেজ তোমরা লিখবে। এবং এর সাথে আছে জাস্টিফাই ইন্ডিয়াস কারেন্ট পজিশন ইন ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল, অর্থাৎ ভারতের বর্তমান অবস্থা ডেমোগ্রাফিক ট্রানজিশনের কোথায় আছে বা কোন স্টেজে পড়ে সেটা নিয়ে আলোচনা করবে। তো তোমরা জানো ভারতের অবস্থান কিন্তু 3 নম্বর স্টেজ। আমরা যদি পাঁচটা স্টেজ বিশিষ্ট ডেমোগ্রাফিক ট্রানজিশন নিয়ে আলোচনা করি তো সেখানে 3 নম্বর স্টেজে ইন্ডিয়ার পজিশনটা পড়বে। কোশ্চেন নম্বর 8, ডিসকাস দ্য এভলিউশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড প্রবলেম অফ টি কাল্টিভেশন অ্যাজ প্ল্যান্টেশন ফার্মিং ইন ইন্ডিয়া, অর্থাৎ আমরা প্ল্যান্টেশন ফার্মিং বা বাগিচা কৃষি হিসেবে চায়ের এভলিউশন অর্থাৎ আমাদের পরিবর্তন বা আমার এভলিউশন বলতে শুধু কিন্তু জাস্ট কীভাবে গড়ে উঠেছে কবে গড়ে উঠেছে এটা বললে হবে না, এর সাথে ফেভারেবল জিওগ্রাফিক্যাল কন্ডিশনটাও অ্যাড করতে হবে। ডিস্ট্রিবিউশন বলতে বন্টন কোথায় কোথায় পাওয়া যায়, উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের কোন কোন অঞ্চলে চা পাওয়া যায় সেটা করতে হবে। এবং প্রবলেম চা উৎপাদনের সাথে কী কী সমস্যা আছে সেটা আলোচনা করতে হবে। এবং রাইসটাও তোমরা একটু পড়ে রাখবে, চাটা খুবই ইম্পর্টেন্ট এবং রাইসটাও কিন্তু একটু পড়ে রাখবে। ইন্টেন্সিভ রাইস কেন আমাদের ভারতে কোন কোন জায়গাতে পাওয়া যায় কী বৃত্তান্ত, চায়ের মতন করে একটা তোমরা পড়ে রাখতে পারো, এটা অপশনাল। আচ্ছা, কোশ্চেন নম্বর 9-এ চলে যাই। হোয়াট ইজ মরফোলজি অফ রুরাল সেটেলমেন্ট, অর্থাৎ গ্রামীণ সভ্যতার বা গ্রামীণ যে জনবসতি সেই জনবসতির আকৃতি বা মরফোলজি বলতে কী বোঝো। এর সাথে আছে মেনশন দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য চেঞ্জেস অফ রুরাল সেটেলমেন্ট ইন ইন্ডিয়ান কনটেক্সট, অর্থাৎ ভারতীয় উদাহরণসহ কীভাবে বা কোন কোন ফ্যাক্টরসের দ্বারা রুরাল সেটেলমেন্টের বিভিন্ন প্যাটার্ন বা মরফোলজি পাল্টে যায়, কোন কোন নিয়ন্ত্রকের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সেগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে। আচ্ছা, চলে যাই এবার কোশ্চেন নম্বর 10। তো কোশ্চেন নম্বর 10 আছে ডিসকাস দ্য সোশ্যাল সেগ্রিগেশন অফ রুরাল সেটেলমেন্ট উইথ রেফারেন্স টু ইন্ডিয়া, অর্থাৎ আমরা জানি ভারতের গ্রামীণ ভারতে কিন্তু এখনও পর্যন্ত আমাদের সেটেলমেন্টে সেগ্রিগেশন দেখতে পাওয়া যায়, অর্থাৎ বিভিন্ন জাতের মানুষরা কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমভাবে বসবাস করে, তো সেটা নিয়ে একটু আলোচনা করতে হবে। এবং এর সাথেই আছে হাউ সাইট অ্যান্ড সিচুয়েশান ডিপেন্ড অন ট্রেন ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ওয়াটার অ্যাভেলেবিলিটি, অর্থাৎ সাইট এবং সিচুয়েশান কীভাবে ভূপ্রকৃতি এবং জলের প্রাপ্যতার উপর ডিপেন্ড করে কোনো একটা গ্রামীণ বসতির, সেটা আলোচনা করতে হবে। কোশ্চেন নম্বর 11 আছে ডেসক্রাইব দ্য প্যাটার্ন অ্যান্ড টাইপস অফ রুরাল সেটেলমেন্ট ইন ইন্ডিয়া উইথ সুইটেবল স্কেচেস, অর্থাৎ বিভিন্ন গ্রামীণ বসতির ধরন এবং সেই বসতিগুলোর টাইপস অর্থাৎ শ্রেণীবিভাগ কিন্তু আলোচনা করতে হবে ইন্ডিয়ান এক্সাম্পল সহ, অর্থাৎ বিভিন্ন যে গ্রামীণ বসতির ধরন এবং শ্রেণীবিভাগ সেটা কিন্তু আমরা আলোচনা করব। আচ্ছা, কোশ্চেন নম্বর 12, রাইট এ ব্রিফ নোট অন সেক্টর মডেল ইন জিওগ্রাফি, অর্থাৎ আমরা ভূগোলে কীভাবে সেক্টর মডেলটা বা হোমার হোয়াইটের যে সেক্টর মডেলটা আছে আরবান মরফোলজি আরবান সেটেলমেন্টের দেখানোর জন্য, তো সেইটা কীভাবে জিওগ্রাফিতে রিলেভেন্স বা সেই মডেলটা সম্পর্কে আলোচনা করব। এবং এর সাথে আছে হাউ ক্যান ইউ ফিট ইট উইথ কলকাতা মেট্রোপলিটন রিজিয়ন, অর্থাৎ এই সেক্টর মডেলটা দ্বারা কীভাবে কলকাতাকে ব্যাখ্যা করা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো এইগুলো ছিল 10 মার্কসের। 10 মার্কসের এই কটি কোশ্চেন করলে কিন্তু তোমরা 3টে কমন পেয়ে যাবে, 3টে থাকবে যেখানে 2টো তোমাদেরকে লিখতে হবে। আচ্ছা, এবার চলে যায় কোশ্চেন নম্বর 5 মার্কসের কোশ্চেন। সেখানে 1 নম্বরে আছে ডিসকাস অ্যাবাউট দ্য এনভায়রনমেন্টাল অ্যাপ্রোচ অফ হিউম্যান জিওগ্রাফি, অর্থাৎ মানবীয় ভূগোলে পরিবেশগত দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করতে হবে। এটা 10 মার্কসের মধ্যে আমি দিয়েছি সব দৃষ্টিভঙ্গিগুলো একসাথে। আচ্ছা, কোশ্চেন নম্বর 2, ডিস্টিংগুইশ বিটুইন ফিজিক্যাল অ্যান্ড হিউম্যান ল্যান্ডস্কেপ, অর্থাৎ প্রাকৃতিক ভূদৃশ্য এবং সামাজিক বা মানবীয় ভূদৃশ্য সম্পর্কে অর্থাৎ মানবীয় ভূদৃশ্যের মধ্যে পার্থক্য লিখতে হবে। কোশ্চেন নম্বর 3, ডিসকাস দ্য মেজর প্রবলেম ফেসড বাই প্যাস্টোরাল নোমাডিজম আন্ডার রিসেন্ট গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ ফেনোমেনা, অর্থাৎ বর্তমানে যে জলবায়ু পরিবর্তনের বিশ্ব জলবায়ু পরিবর্তনের সময় বা যে অবস্থা চলছে সেই অবস্থায় প্যাস্টোরাল নোমাডিজম অর্থাৎ ঋতুভিত্তিক আমাদের পশুপালক বা পরিব্রজন যারা করে গবাদি পশু নিয়ে তাদের কী কী সমস্যা তারা ফেস করছে ক্লাইমেট চেঞ্জের জন্য সেটা নিয়ে লিখতে হবে। কোশ্চেন নম্বর 4, স্টেট দ্য সোশিও ইকোনমিক ডিফারেন্সেস বিটুইন অ্যাগ্রারিয়ান অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, অর্থাৎ কৃষিভিত্তিক সমাজ এবং শিল্পভিত্তিক সমাজের মধ্যে পার্থক্য, সোশিও ইকোনমিক পার্থক্য বা আর্থসামাজিক পার্থক্য লিখতে হবে। কোশ্চেন নম্বর 5, হোয়াট আর দ্য মেজর প্রবলেম অফ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি বা শিল্প ভিত্তিক যে সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থার কী কী প্রবলেম ফেস করছে বর্তমানে সেগুলো লিখতে হবে। কোশ্চেন নম্বর 6, হাউ ইজ শিফটিং ফার্মিং সোসাইটি ক্রিয়েটিং থ্রেট
টু দ্য এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, অর্থাৎ স্থানান্তর কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থার দ্বারা কীভাবে পরিবেশের ক্ষতি হচ্ছে সেটা লিখতে হবে। তোমরা জানো স্থানান্তর কৃষিকে ভারতে ঝুম নামে পরিচিত ভারতে, তো সেই স্থানান্তর কৃষির ফলে কীভাবে ক্ষতি হচ্ছে সেটা উদাহরণসহ তোমরা লিখবে। আচ্ছা, এবার চলে যাই কোশ্চেন নম্বর 7। দেখো, মেনশন দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ টার্সিয়ারি সেক্টর অফ ইকোনমি ইন অ্যান ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, অর্থাৎ কোনো একটি শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থায় টার্সিয়ারি সেক্টর বা তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজের বৈশিষ্ট্য লিখতে হবে। অর্থাৎ তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজের বৈশিষ্ট্য টার্সিয়ারি সেক্টর ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি বা সহ আমাদের শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থার উপর ভিত্তি করে একটু আলোচনা করতে হবে। কোশ্চেন নম্বর 8, ডিসকাস দ্য মেন ক্যারেক্টারিস্টিক্স অফ সাবসিস্টেন্স ফার্মিং উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় উদাহরণ সহ বা ভারতের এক্সাম্পল সহ আমাদের জীবন ধারণ ভিত্তিক কৃষি, সেই কৃষির আর বৈশিষ্ট্য লিখতে হবে। আচ্ছা, কোশ্চেন 9, রাইট ব্রিফলি দ্য প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস অফ মাউরি পিপল, অর্থাৎ মাউরি জনসম্প্রদায়ের মানুষদের প্রধান অর্থনৈতিক কাজ কি। তোমরা জানো বন্ধুরা, মাউরি জনসম্প্রদায় কিন্তু পলিনেশিয়া দ্বীপ অর্থাৎ নিউজিল্যান্ডের যে ছোট ছোট দ্বীপ সেই দ্বীপে বসবাস করে। তো এদের ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো কি সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। কোশ্চেন নম্বর 10, হোয়াট আর দ্য মেজর কনসিকুয়েন্সেস অফ র্যাপিড পপুলেশন গ্রোথ ইন ইন্ডিয়া স্ল্যাশ দিয়ে বা সাউথ ইস্ট এশিয়া, অর্থাৎ ভারতে বা দক্ষিণ পূর্ব এশিয়াতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে কী কী সমস্যা ফেস করছে। কোশ্চেন নম্বর 11, ডিস্টিংগুইশ বিটুইন রিগ্রেসিভ অ্যান্ড প্রোগ্রেসিভ পপুলেশন, অর্থাৎ অগ্রবর্তী এবং পশ্চাৎবর্তী জনসংখ্যার মধ্যকার পার্থক্য লিখতে হবে। আচ্ছা, কোশ্চেন নম্বর 12, ব্রিফলি ডিসক্রাইব দ্য কজেস অফ আনইভেন ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন ইন ওয়ার্ল্ড বা ইন্ডিয়া, অর্থাৎ আমরা পৃথিবীতে অসম জনবন্টন বা জনঘনত্ব পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের আমরা জানি। তো সেই এবং ভারতেও সব জায়গায় কিন্তু একই জনঘনত্ব দেখা যায় না বা জনসংখ্যার বন্টন কিন্তু একই প্রকারের নয়। তো এই যে একই প্রকারের নয় তার জন্য বিভিন্ন কারণ, বিভিন্ন প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক কারণ, সেগুলো একটু ব্রিফলি লিখতে হবে। আচ্ছা, এবার চলে যাবো কোশ্চেন নম্বর 13। কোশ্চেন নম্বর 13 আছে, দেখো, ডিসকাস দ্য রেলেভেন্স অফ দ্য ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি ইন ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজ, অর্থাৎ জনসংখ্যার যুগ পরিবর্তন তত্ত্বের গুরুত্ব বা কতটা এখন এর রেলেভেন্সি, অর্থাৎ কতটা এর গ্রহণযোগ্যতা আছে ডেভেলপড অর্থাৎ উন্নত দেশ এবং ডেভেলপিং বলতে উন্নয়নশীল দেশে, এর গুরুত্ব বা গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা করতে হবে। কোশ্চেন নম্বর 14, ব্রিফলি ডেসক্রাইব ডিফারেন্ট টাইপস বা সেক্টর অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস উইথ সুইটেবল এক্সাম্পল ফ্রম ইন্ডিয়া, অর্থাৎ ভারতের উদাহরণ সহ বিভিন্ন প্রকার অর্থনৈতিক কার্যাবলী বা অর্থনৈতিক ক্ষেত্র সম্পর্কে এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতে হবে। প্রাথমিক, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। কোশ্চেন নম্বর 15, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ প্ল্যান্টেশন ফার্মিং উইথ পার্টিকুলার রেফারেন্স টু টি ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের উদাহরণ সহ বা ভারতের রেসপেক্টে প্ল্যান্টেশন ফার্মিং হিসেবে চায়ের বৈশিষ্ট্য আলোচনা করতে হবে। অর্থাৎ চা চাষের জন্য অনুকূল পরিবেশ কেমন প্রয়োজন, কী কী চাষের সমস্যা আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এখানে ডিস্ট্রিবিউশনটা খুব একটা বড় ফ্যাক্টর না, তাও একটু বলে দেবো যে ভারতের কোন কোন অঞ্চলে চা চাষটা ভালো হয়, খুব ব্রিফলি। আচ্ছা, 16, ব্রিফলি এক্সপ্লেন হোয়াই রাইস ফার্মিং ইজ প্রিডমিনেন্টলি প্র্যাকটিসড ইন সাউথ ইস্ট এশিয়া, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়াতে কেন ধান চাষ ব্যাপকভাবে করা হয় সেটা আলোচনা করতে হবে। তোমরা জানো দক্ষিণ পূর্ব এশিয়াতে চীন ধান চাষে প্রথম, ভারত দ্বিতীয়, এবং বাংলাদেশ, ইন্দোনেশিয়া এগুলো কিন্তু মেজর রাইস প্রডিউসিং কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। তো এই দেশগুলোতে কেন বেশি রাইস প্রোডাকশন হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবার চলে যাই কোশ্চেন নম্বর 13। দেখো, কোশ্চেন নম্বর 17 আছে, ডিসক্রাইব দ্য সেন্সাস ক্যাটাগরিজ অফ রুরাল সেটেলমেন্ট বাই সাইটিং প্রপার এক্সাম্পলস, অর্থাৎ ভারতীয় আদমশুমারি বা ইন্ডিয়ান সেন্সাস অনুসারে রুরাল সেটেলমেন্টকে শ্রেণীবিভাগ করতে হবে, গ্রামীণ জনবসতিকে। কোশ্চেন নম্বর 18, ডিফারেন্সিয়েট রুরাল সেটেলমেন্ট অ্যান্ড আরবান সেটেলমেন্ট, অর্থাৎ গ্রামীণ বসতি এবং শহরে বসতির মধ্যে পার্থক্য লিখতে হবে। কোশ্চেন নম্বর 19, ডিফারেন্সিয়েটেড বিটুইন কম্প্যাক্ট অ্যান্ড লিনিয়ার সেটেলমেন্ট, কম্প্যাক্ট মানে গোষ্ঠীবদ্ধ বসতি, লিনিয়ার সেটেলমেন্ট মানে আমরা দণ্ডাকৃতি বা সরলরৈখিক বা রৈখিক জনবসতি, এই দুটো বসতির মধ্যে পার্থক্য। কোশ্চেন নম্বর 20, ডিস্টিংগুইশ বিটুইন সাইট অ্যান্ড সিচুয়েশান, সাইট এবং সিচুয়েশান এটার পার্থক্য লিখতে পারে, 2 মার্কসেও আসতে পারে, 5 মার্কসেও দিতে পারে।
কোশ্চেন নাম্বার 21, ব্রিফলি ডিসকাস দ্য কজেস অফ কম্প্যাক্ট গ্রোথ অফ রুরাল সেটেলমেন্ট। অর্থাৎ কিভাবে বা কোন কোন কারণের দ্বারা গোষ্ঠীবদ্ধ জনবসতি, গোষ্ঠীবদ্ধ গ্রামীণ বসতি গড়ে ওঠে, সেটা আলোচনা করতে হবে। কোশ্চেন নাম্বার 22, মরফোলজি অফ ইন্ডিয়ান ভিলেজেস রিফ্লেক্ট সোশ্যাল সেগ্রিগেশন, এলুসিডেট। অর্থাৎ ভারতের গ্রামীণ বসতির যে আকৃতি, এটা অবশ্যই কিন্তু সোশ্যাল সেগ্রিগেশন বা সামাজিক যে বিভিন্ন পার্থক্যকরণ, বিভিন্ন জাতের মানুষ বিভিন্ন জায়গায় বসতি স্থাপন করে, আমি এটা আগেই বললাম। তো বিভিন্ন সামাজিক পার্থক্যকরণ, যেমন আমাদের হিন্দু ধর্মের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বিভিন্ন জাতের ভাগ করা যায়। তো এইভাবে কিন্তু গ্রামের মধ্যেও কিন্তু এরকম বিভিন্ন সম্প্রদায়ের বা বিভিন্ন জাতির মানুষরা বিভিন্ন অঞ্চলে বসবাস করে, বিভিন্ন প্যারামিটারে বসবাস করে। তো সেটা একটু আলোচনা করতে হবে। আচ্ছা, এবার চলে যাই কোশ্চেন নাম্বার 23, মেনশন দ্য মেন কনসেপ্ট অফ কনসেন্ট্রিক জোন মডেল পোস্টুলেটেড বাই ইডব্লিউ বার্জেস। অর্থাৎ ইডব্লিউ বার্জেসের সমকেন্দ্রিক বৃত্তকলা মডেল বা কনসেন্ট্রিক জোন থিওরি সম্পর্কে আলোচনা করতে হবে, যেটা আরবান সেটেলমেন্টের মধ্যে পড়ে বা আরবান মরফোলজির মধ্যে পড়ে। নেক্সট আছে 24, ডিসক্রাইব ইন ব্রিফ দ্য ক্লাসিক্যাল মডেল অফ আরবান মরফোলজি। অর্থাৎ শহরের যে কায়িক গঠন, সেই গঠনের ক্ষেত্রে তিনটি ক্লাসিক্যাল মডেল আছে। একটা ইডব্লিউ বার্জেসের কনসেন্ট্রিক জোন মডেল, অন্যটা আমাদের মাল্টিপল নিউক্লিয় মডেল, এবং অন্যটা আছে হোমার হোয়াইটের সেক্টর মডেল। এই তিনটে মডেলকে ক্লাসিক্যাল মডেল বলে। এই তিনটে মডেল সম্পর্কে ব্রিফলি লিখবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 25, ডিসকাস দ্য মাল্টিপল নিউক্লিয় মডেল অফ আরবান সেটেলমেন্ট। তো হ্যারিস এবং উলমানের মাল্টিপল নিউক্লিয় মডেল, সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে হবে। 26, ক্রিটিক্যালি অ্যাসেস দ্য ট্রেন্ড অফ আরবানাইজেশন ইন ইন্ডিয়া। অর্থাৎ ভারতে শহরায়নের যে গতি প্রকৃতি, সেটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করতে হবে। কেমনভাবে বিভিন্ন সাল ওয়াইজ কেমনভাবে বেড়েছে, বিভিন্ন রাজ্যভেদে কেমন আরবানাইজেশন হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করব। কোশ্চেন নাম্বার 27, ব্রিফলি ক্লাসিফাই ডিফারেন্ট টাইপস অফ আরবান সেটেলমেন্ট অ্যাকর্ডিং টু সেন্সাস অফ ইন্ডিয়া। অর্থাৎ ইন্ডিয়ান সেন্সাস অনুসারে বা ভারতীয় আদমশুমারি অনুসারে শহরকে কত রকমভাবে ভাগ করা যায় বা আরবান সেটেলমেন্টকে কেমনভাবে ভাগ করা যায়, সেটা একটু আমরা লিখব। তো তোমরা জানো বন্ধুরা, আরবান সেটেলমেন্টকে কিন্তু আমরা লুইস মামফার্ডের একটা ক্লাসিফিকেশন হতে পারে, তেমনিভাবে ইন্ডিয়ান সেন্সাস কিন্তু বিভিন্ন রকমভাবে শ্রেণীবিভাগ করেছে, যেখানে টাউন, সিটি, মেট্রো সিটি, মেগা সিটি, মেগালোপলিস, কনারভেশন, এইভাবে বিভিন্ন ভাগ করছে। সেইগুলো একটু দেখে নেবে। এগুলো ছিল 5 মার্কসের। এগুলো করলে আশা করি 5 মার্কসের সবই তোমাদের কমন চলে আসবে। এবার চলে আসি 2 মার্কস। 2 মার্কসের দেখো কোশ্চেন সংখ্যা একটু বেশি আছে। তো তোমরা এগুলো পড়বে। এর থেকে আমি বলেছি এই ভিডিওটার শেষে কিন্তু মোস্ট ইম্পর্টেন্টগুলো নিয়েও আলোচনা আমরা করে দেবো। তো সেইটাও আমরা আলোচনা করবো। ওভারঅল আমি কী কী সাজেশনে রেখেছি সেগুলো তোমরা একটু দেখে নাও। প্রথমে, হোয়াট ইজ হিউম্যান ইকোলজি, অর্থাৎ মানবীয় বাস্তুবিদ্যা কী। কোশ্চেন নাম্বার 2, হোয়াট ডু ইউ মিন বাই হিউম্যান এনভায়রনমেন্ট, অর্থাৎ মানবীয় পরিবেশ বলতে কী বোঝো। নেক্সট, হোয়াট ডু ইউ মিন বাই এনভায়রনমেন্টাল অ্যাপ্রোচ ইন হিউম্যান জিওগ্রাফি, অর্থাৎ মানবীয় ভূগোলে পরিবেশগত দৃষ্টিভঙ্গি বলতে তুমি কী বোঝো। নেক্সট, ডিফাইন জিওগ্রাফিক্যাল লোকেশন, ভৌগোলিক অবস্থান কাকে বলে। 5, হোয়াট ইজ কালচার ল্যান্ডস্কেপ, সাংস্কৃতিক ভূদৃশ্য কাকে বলে। তোমরা জানো কার্ল ও সয়ার, একজন আমেরিকান জিওগ্রাফার, তিনি কালচার ল্যান্ডস্কেপের ধারণা প্রদান করেছিলেন। কোয়েশ্চন নাম্বার 6, হোয়াট ইজ ট্রান্সহিউম্যান্স, অর্থাৎ ট্রান্সহিউম্যান্স বলতে যারা ঋতুভেদে পরিব্রাজন করে, তাদের গবাদি পশুদেরকে নিয়ে তাদেরকে ট্রান্সহিউম্যান্স বলা হয়। যেমন ভারতবর্ষের ক্ষেত্রে গজ্জর, গাড্ডি, হিমালয়, গাড়োয়াল হিমালয় এরা থাকে। তো এই ট্রান্সহিউম্যান কাকে বলে সেটা একটু পড়বে। নেক্সট, গিভ 2 এক্সাম্পল, 2 হবে, 2 এক্সাম্পলস অফ হান্টিং অ্যান্ড ফুড গ্যাদারিং পিপল স্টিল ফাউন্ড টুডে, অর্থাৎ এখনও যারা শিকার এবং খাদ্য সংগ্রহ করে জীবনযাত্রা অতিবাহিত করে এমন যেমন 2টো সম্প্রদায়ের নাম বলতে হবে। তোমরা আমাদের ইকুইটোরিয়াল রেন ফরেস্টে যারা থাকে আমাজনের, যেমন 2টো নাম বলে দেবে। কোয়েশ্চন নাম্বার 8, হোয়াট ইজ প্যাস্টোরাল নোমাডিজম, অর্থাৎ আমাদের প্যাস্টোরাল নোমাডিজম বা যাযাবর পশুপালক কাকে বলে। 9, হোয়াট ইজ জিরো পপুলেশন গ্রোথ, শূন্য জনসংখ্যা বৃদ্ধি কী। আচ্ছা, নেক্সট 10, ডিফাইন পপুলেশন এক্সপ্লোশন, অর্থাৎ জনসংখ্যার বিস্ফোরণ কী। 11, ডিফাইন অপটিমাম পপুলেশন, কাম্য জনসংখ্যার সংজ্ঞা দাও। 12, ডিফাইন পপুলেশন প্রজেকশন, অর্থাৎ জনসংখ্যার অভিক্ষেপ। ভবিষ্যতে যেমন এখন 2024 সাল, তো 2030 সালে জনসংখ্যা কেমন হবে সেটা নিয়ে যখন আলোচনা করবো তখন সেটাকে বলা হবে পপুলেশন প্রজেকশন। তো পপুলেশন প্রজেকশন বা জনসংখ্যার অভিক্ষেপ কাকে বলে। 13, হোয়াট ইজ অ্যান এস-সেক্স পিরামিড, বয়সলিঙ্গ পিরামিড কি। 14, হোয়াট ডু ইউ মিন বাই নেগেটিভ গ্রোথ অফ পপুলেশন,
অর্থাৎ জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি বলতে কি বোঝো? 15 হোয়াট ডু মিন বাই পপুলেশন কম্পোজিশন, জনসংখ্যার গঠন বলতে কি বোঝো? অর্থাৎ S6 পিরামিডকে কিন্তু খুব সহজ ভাষায় জনসংখ্যার গঠন বলা হয়। নেক্সট 16, হুইচ স্টেজ ইজ কল্ড হাই স্টেশনারি স্টেজ ইন ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল অ্যান্ড হয়? অর্থাৎ কোন জনসংখ্যার যুগ পরিবর্তন তত্ত্বের কোন তত্ত্বকে হাই স্টেশনারি স্টেজ বলা হয় এবং কেন বলা হয় সেটা লিখবে। 17, হোয়াট ডু ইউ মিন বাই নেগেটিভ স্টেজ অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন? অর্থাৎ জনসংখ্যার যুগ পরিবর্তন তত্ত্বের কোন পর্যায়কে ঋণাত্মক পর্যায় বলা হয়? তোমরা জানো বন্ধুরা 5 নম্বর যে পর্যায় সেটা কিন্তু ঋণাত্মক বলা হয়, তো সেটা পড়বে। কোশ্চেন 18, ডিস্টিংগুইশ বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিস বা কোয়াটারনারি অ্যান্ড কুইনারি অ্যাক্টিভিটিস, অর্থাৎ প্রাথমিক এবং দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী বা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্য লিখতে হবে। আচ্ছা, নেক্সট চলো কোশ্চেন 19, রাইট ডাউন দ্য মেজর প্রসপেক্ট অফ টি প্ল্যান্টেশন ইন ইন্ডিয়া। অর্থাৎ ভারতে চা চাষের যে বিভিন্ন সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলো সম্পর্কে একটু লিখতে হবে। 20, হোয়াট ইজ মিক্সড ফার্মিং, মিশ্র কৃষি কি? 21, ডিফাইন ইন্টেন্সিভ এগ্রিকালচার, এক্সটেন্সিভ এগ্রিকালচার, ড্রাই ফার্মিং, অর্থাৎ নিবিড় কৃষি, ব্যাপক কৃষি এবং শুষ্ক কৃষির সংজ্ঞা। 22, ব্রিফলি ডেসক্রাইব দ্য হুইডলেসলি এগ্রিকালচারাল রিজিয়ন। অর্থাৎ হিউডলেসলি কিন্তু পৃথিবীকে টোটাল 13টা এগ্রিকালচার রিজিয়নে ভাগ করেছিল, তো সেই রিজিয়নগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব। 23, ডিফাইন শিফটিং কাল্টিভেশন, অর্থাৎ স্থানান্তর কৃষি কি? 24, ইন হুইচ পার্ট অফ ইন্ডিয়া উই ফাইন্ড হাউসেস হ্যাভিং এ সার্কুলার প্যাটার্ন, অর্থাৎ ভারতের কোন অংশে আমরা সার্কুলার প্যাটার্ন বলতে গোলাকার শেপ বিশিষ্ট বা প্যাটার্ন বিশিষ্ট গ্রামীণ বসতি দেখতে পাই। নেক্সট হয়ে যাবো 25, what are the materials commonly used to build house in rural area of Thar desert? অর্থাৎ ভারতের রাজস্থানের থর মরুভূমিতে কি কি উপাদান ব্যবহার করা হয় গ্রামীণ বসতি নির্মাণ করার জন্য বা গ্রামীণ বসতি তৈরি করার জন্য বা কোনো একটা গ্রামের বাড়ি বা ঘর তৈরির জন্য নির্মাণের জন্য। 26, হোয়াট ইজ ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট, অর্থাৎ শুষ্ক বিন্দু বসতি কাকে বলে? তোমরা জানো বন্যা কবলিত অঞ্চলে বা জলভূমি অঞ্চলে যে উঁচু স্থানে বসতি স্থাপন করা হয় তাকে শুষ্ক বসতি বলা হয় বা ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট বলা হয়। 27, হোয়াট আর দ্য এফেক্টস অফ সানলাইট অ্যান্ড উইন্ড ডাইরেকশন অন রুরাল হাউস টাইপ, অর্থাৎ গ্রামীণ বসতির ধরন বা গ্রামীণ বসতির শেপ কেমন হবে সেই ক্ষেত্রে সানলাইট অর্থাৎ সূর্যালোক এবং উইন্ড ডাইরেকশন বায়ুর দিক কীভাবে প্রভাবিত করে। 28, রাইট ডাউন দ্য মেজর প্রবলেম রিলেটেড টু রুরাল ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ আমাদের গ্রামীণ বসতিতে বসতি স্থাপনের জন্য কী কী সমস্যা হতে পারে, অর্থাৎ গ্রামীণ বসতির উন্নয়ন বা ইনফ্রাস্ট্রাকচার বানানোর জন্য কী কী সমস্যা আছে সেটা। 29, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডিসপার্সড সেটেলমেন্ট, অর্থাৎ বিক্ষিপ্ত বসতির বৈশিষ্ট্যগুলো কী কী। 30, ইন হুইচ এনভায়রনমেন্টাল কন্ডিশন আর ডিসপার্সড সেটেলমেন্ট ফর্ম, অর্থাৎ কোন ভৌগোলিক পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে। 31, briefly discuss the different প্যাটার্ন অফ কম্প্যাক্ট রুরাল সেটেলমেন্ট উইথ এক্সাম্পল, অর্থাৎ বিভিন্ন ধরনের যে গোষ্ঠীবদ্ধ বসতি দেখতে পাওয়া যায়, কম্প্যাক্ট, সেমি কম্প্যাক্ট, নিয়ারলি কম্প্যাক্ট, তো সেইগুলো সম্পর্কে আলোচনা করতে হবে উদাহরণসহ। 32, হোয়াই ডাজ মোস্ট অফ দ্য রুরাল সেটেলমেন্ট ডেভেলপ ইন দ্য হিল টপ ইন হিলি রিজিয়ন, অর্থাৎ পাহাড়ি অঞ্চলে বেশিরভাগ গ্রামীণ বসতি পাহাড়ের চূড়াতে কেন অবস্থিত হয় সেটা লিখতে হবে। 33, মেনশন দ্য নন ফিজিক্যাল কজেস অফ ডেভেলপমেন্ট অফ রুরাল সেটেলমেন্ট, অর্থাৎ গ্রামীণ বসতি সৃষ্টির জন্য বিভিন্ন অপ্রাকৃতিক কারণ অর্থাৎ মানবীয় কারণগুলো কী কী সেটা লিখতে হবে। নেক্সট 34, হোয়াট ইজ এ স্যাটেলাইট টাউন, উপনগর কাকে বলে। 35, হোয়াট ইজ আরবানাইজেশন, শহরায়ন কি। 36, এক্সপ্লেন দ্য ফাংশন অফ সিবিডি, অর্থাৎ সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের কাজগুলি কী কী সেগুলো লিখতে হবে। 37, হোয়াট আর দ্য রিজনস ফর ফর্মিং মাল্টিপল বিজনেসেস ডিস্ট্রিক্ট ইন সিটিস অ্যান্ড টাউন, অর্থাৎ শহর এবং নগরে কেন মাল্টিপল বিজনেস ডিস্ট্রিক্ট অর্থাৎ ব্যবসায়িক কেন্দ্র অনেকগুলো ব্যবসায়িক কেন্দ্র কেন গড়ে ওঠে। 38, হোয়াট ইজ মিন বাই কনারভেশন, কনারভেশন তোমরা জানো প্যাট্রিক গেরেসের একটি কনসেপ্ট, তো সেই কনারভেশন কাকে বলে সেটা লিখতে হবে। নেক্সট 39, ডিফাইন আরবান স্প্রল, শহরের বিক্ষেপ বা বিক্ষেপণ কী সেটা লিখতে হবে, অর্থাৎ যে প্রক্রিয়া শহর তার পার্শ্ববর্তী গ্রামীণ অঞ্চলের মধ্যে দিয়ে প্রসারিত হয় তাকে আরবান স্প্রল বলা হয়। 40 আছে দেখো 40 আছে, হোয়াট ইজ প্রাইমেট সিটি বা মুখ্য নগর কাকে বলে। 41 আছে, ডিফাইন পলিস, ইওপলিস,
মেগালোপলিস, টাইরানোপলিস, নেক্রোপলিস। অর্থাৎ এটা লুইস মামফোর্ডের শ্রেণীবিভাগ শহর বসতির জন্য। তো এই বিভিন্ন পলিস, ইওপলিস, মেগালোপলিস কাকে বলে সেগুলো একটু লিখতে হবে। তো এইগুলো বন্ধুরা করলে তোমাদের 2 মার্কসেও কিন্তু সব কমন পেয়ে যাবে। এবার আমি তোমরা দাগ নম্বরগুলো বা কোশ্চেনের সিরিয়াল নম্বরগুলো একটু নোট করে নেবে। আমি কিন্তু এখানে এবার দেখাবো কোন সিরিয়াল নম্বরের কোশ্চেনগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমরা একটু নোট করে নাও এটা, বা স্ক্রিনশট করে নিতে পারো। দেখো 10 মার্কসের জন্য আছে কোশ্চেন নম্বর 1, 2, 4, 5, 7, 8। 8-এ শুধুমাত্র টি, রাইসটা দরকার নেই, অ্যান্ড 11। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টা কোশ্চেন করলে কিন্তু তোমরা আশা করা যায় যে তোমরা কিন্তু 3টে কোশ্চেন এর থেকেই কমন পাবে। ঠিক আছে? আচ্ছা, চলে যাই কোশ্চেন নম্বর 5 মার্কসের কোশ্চেনের মধ্যে। সেখানে আমাদের কিছু কোশ্চেন করতে হবে। দেখো আমি দিয়েছি কোশ্চেন নম্বর 1, 3, 5, 6, 8, 9, 10, 12, 13, 14, 15, 17, 18, 19, 20, 23, 25, 27। অর্থাৎ এই কোশ্চেনগুলো করলে কিন্তু তোমরা 5 মার্কসের যাবতীয় যা কোশ্চেন আসবে সবগুলো কিন্তু আশা করা যায় যে পেয়ে যাবে। আচ্ছা, এবার চলে যায় 2 মার্কসে। তো 2 মার্কসের কিছু কিছু কোশ্চেন আমি বলেছি। কোশ্চেন নম্বর 1, কোশ্চেন নম্বর 4, 5, 6, 8, 9, 11, 12, 14, 16, 19, 20, 22, 23, 26, 27, 29, 30, 31, 32, 33, 34, 36, 38, 39, 40, 41। তো এই কোশ্চেনগুলো 2 মার্কসের কোশ্চেন তো একটু বেশি পড়তে হয়, তোমরা জানোই যে কোনো জায়গা থেকে 2 মার্কস দিতে পারে। তো এই কোশ্চেনগুলো করলে কিন্তু আশা করা যায় তোমাদের 2 মার্কসগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে, এবং ইন বিটুইন যদি তোমাদের কোনো কোশ্চেন বা কোনো অ্যান্সার কীভাবে লিখতে হবে যদি বুঝতে সমস্যা হয়, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু অবশ্যই কমেন্টে রিপ্লাই করে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তোমাদের আগামী দিনে পরীক্ষা খুব ভালো হোক, আমার তরফ থেকে অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ।